সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর ভূগোলে 50 মার্কের যে প্রশ্নগুলো দিয়েছে তার অ্যান্সারগুলো সম্বন্ধে আলোচনা করব। দেখো এক দাগে কী বলছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এটা হবে গ নম্বর আনসার গিরিখাত। একের দুই হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো, ঘ নম্বর আনসার বার্গ স্ক্রুড। একের তিন ঠিক জোটটি নির্বাচন করো, এটা হবে খ নম্বর আনসার পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। একের চার ঠিক জোটটি নির্বাচন করো, এটা হবে ঘ নম্বর আনসার বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। একের পাঁচ ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, ক নম্বর আনসার উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। একের ছয় অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো, খ নম্বর আনসার সিকিম। একের সাত আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, গ নম্বর আনসার বালিয়াড়ি। একের আট ঠিক জোটটি নির্বাচন করো, এটা হবে গ নম্বর আনসার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি। একের নয় ভারতের রুর বলা হয়, খ নম্বর আনসার দুর্গাপুরকে। এরপরে দুই দাগে শূন্য স্থান পূরণ করো। দুইয়ের এক বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, এটা হবে অববনন বা অপসরণ। দুইয়ের দুই ড্যাশ উপত্যকা পীর পাঞ্চাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত, এটা হবে কাশ্মীর। দুইয়ের তিন ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। তিন দাগে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তিনের এক নদী খাতে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলো হলো মন্থকূপ, এটা ঠিক। দুই তিন ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, ভুল। তিনের তিন শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চাষের পক্ষে আদর্শ, এটাও ভুল। এরপরে স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। দেখো উত্তর চারের এক বিশুদ্ধ কাঁচামাল, এটা হবে খ নম্বর আনসার তুলো। চারের দুই মালাবার উপকূল, এটা হবে গ নম্বর আনসার কয়লা। চারের তিন হিমবাহ, এটা হবে ক নম্বর আনসার ক্রেভাস। পাঁচ থেকে সংক্ষিপ্ত উত্তর দাও। পাঁচের এক পলল ব্যঞ্জনী কেন পর্বতের পাদদেশ সৃষ্টি হয়? পর্বতের পাদদেশে ভূমি ঢালের হঠাৎ পরিবর্তনের ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সমস্ত ক্ষয়জাত পদার্থ যেমন নদীবাহিত পলি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে পলল শঙ্কু গঠন করে। অনেকগুলি পলল শঙ্কু জুড়ে গিয়ে বিস্তার লাভ করলে একটি অর্ধগোলাকার হাত পাখার মতো দেখতে হয় বলে একে পলল ব্যঞ্জনী বলা হয়। উদাহরণ পূর্ব হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে অনেক পলল ব্যঞ্জনী দেখা যায়। পাঁচের দুই ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। সাতপুরা ও বিন্ধ্য পর্বতের দক্ষিণাংশের নদীগোষ্ঠীকে একত্রে দক্ষিণ ভারতের নদী বলা হয়। এই দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি পূর্ব বাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হলেও নর্মদা তাপ্তি সবরমতী মাহি প্রভৃতি পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এর কারণগুলি দেখো। এক দক্ষিণ ভারতের অধিকাংশ পশ্চিম বাহিনী নদী দৈর্ঘ্য অপেক্ষা কম, তাই নদীগুলিতে নদীবাহিত পলির পরিমাণও কম, যা বদ্বীপ গঠনের জন্য পর্যাপ্ত নয়। দুই দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি বিশেষত নর্মদা ও তাপ্তি সংকীর্ণগ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় বলে মোহনার কাছেও নদীর বেশ খরস্রোতা, তাই এখানকার নদীগুলির মোহনায় পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি। তিন দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এগুলির ক্ষয়কার্য কম হয়, ফলে নদীতে পলির পরিমাণ কম থাকে, তাই বদ্বীপ সৃষ্টি হতে পারে না। পাঁচের তিন অক্ষাংশের ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখো
ভূপৃষ্ঠের যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে যায় সেই সীমারেখা হলো হিমরেখা। হিমরেখার উচ্চতা বা অবস্থান নির্ভর করে অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন ও বায়ুর বেগ প্রভৃতির উপর। অক্ষাংশের মান বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে বলেই নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হিমরেখার গড় উচ্চতার কমতে থাকে। সুউচ্চ পর্বতে হিমরেখা বারবার হিমবাহ গলতে শুরু করে বলে নদীর উৎপত্তি ঘটে। তাই হিমবাহ যেখানে শেষ সেখানে শুরু। যেমন গঙ্গা ও যমুনার উৎপত্তি স্থল যথাক্রমে গঙ্গোত্রী ও যমুনোত্রী হিমবাহ। পরবর্তী প্রশ্ন দেখো 5-4। ভারতের জল বিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লক্ষ্য। ভারতের জল বিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য হলো: 1. নিষ্কাশী রেখা বরাবর নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিভিন্ন কাঠামো নির্মাণ করা যা প্রকল্পের বিভিন্ন জায়গায় জলের সমবন্টন ঘটাবে। 2. পরিবেশ বান্ধব অবস্থা তৈরির জন্য কর্ষণযোগ্য জমিতে শস্য উৎপাদনের ব্যবস্থাপনা ও অকর্ষণযোগ্য জমিতে উদ্যান ফসল চাষ, বনায়ন, সামাজিক বনায়ন, ভূমি ও জল সংরক্ষণের উপযোগী বিভিন্ন গুল্ম, ঘাস, বাঁশ ও শিম্বগোত্রীয় উদ্ভিদ লাগানোর ব্যবস্থা করা এবং উচ্চতা ভিত্তিক ঢালু জমিতে সবুজ বেড়া ও সবুজ আচ্ছাদনযুক্ত ঢালের আড়াআড়ি বাঁধ দেওয়ার কাজ করা। 6 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 ধাপ চাষ, ফালি চাষ ও সমন্বিত রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব? ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার উপায় সমূহ নিচে আলোচনা করা হলো। পার্বত্য অঞ্চলে ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে ঢালু জমিতে ধাপ গঠন করে প্রবাহকে নিয়ন্ত্রিত করা যায়। এভাবে সমগ্র জমিকে ধাপ চাষের কাজে লাগালে ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে মাঠে হাত থেকে রক্ষা পাওয়া যায়। ফালি চাষ। ভূমি ঢালে আড়াআড়িভাবে ফালি চাষ করে শস্য রোপণ করলে তা ভূমিক্ষয় প্রতিরোধ করে। সমোন্নতি রেখা বরাবর কৃষি কাজ। সমোন্নতি রেখা বরাবর জমিতে বাঁধ দিয়ে কৃষি জমি তৈরি করে চাষ করলে প্রবাহমান জলের গতি বাধাপ্রাপ্ত হয় এবং মাটি ক্ষয়ের পরিমাণ হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন দেখো 6-2 নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নিরূপণ করো। ক. সৃষ্টির প্রক্রিয়া, খ. উপত্যকার আকৃতি, আর গ. অবস্থান হিসেবে। তাহলে দেখো, সৃষ্টির প্রক্রিয়া হিসেবে পার্বত্য অঞ্চলে অবকর্ষ, জলপ্রপাত প্রভৃতি ক্ষয়কার্যের প্রক্রিয়ার মাধ্যমে নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হারে করে। তাই উপত্যকা প্রথমে আই ও পরে ভি আকৃতি বিশিষ্ট হয়। হিমবাহ উপত্যকা অতি উচ্চ পার্বত্য অঞ্চলে উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ পার্শ্ব ও নিম্নক্ষয় সমান হারে করে, ফলে উপত্যকা ইউ আকৃতির হয়। উপত্যকার আকৃতি হিসেবে দেখো, নদী উপত্যকা প্রধানত আই বা ভি আকৃতি বিশিষ্ট হয়। সমভূমিতে এটি বিস্তৃত ও চওড়া ইউ আকৃতি বিশিষ্ট হতে পারে। হিমবাহ উপত্যকা সর্বদা ইউ আকৃতি বিশিষ্ট হয়। অবস্থান হিসেবে উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে নদী বা জলধারা কার্য করে সেখানে নদী উপত্যকা গড়ে ওঠে। আর উচ্চ পার্বত্যের চির তুষারাবৃত অঞ্চলে যেখানে হিমবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেখানে হিমবাহ উপত্যকা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 3 হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? উত্তরে ধনুকাকৃতি হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। যেমন অধিক উষ্ণতার কারণ এই উপক্রান্তীয় অঞ্চলে উপস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। কোনো কোনো অংশে জলবায়ু অত্যন্ত শীতল তুন্দ্রা প্রকৃতির। হিমালয় পর্বত অবস্থানের কারণে শীতকালের মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ফলে শীতকালে ভারতে অধিক শৈত্যের হাত থেকে রক্ষা পায়। হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমালয়ের প্রভাব যথেষ্ট পরিমাণ রয়েছে। 7-1 হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকারের গ্রাফ রেখার সচিত্র বর্ণনা দাও। হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। গ্রাফ রেখা দেখো, হিমবাহ অগ্রসর হওয়ার সময় এর কাছ
এর সাথে যেসব পাথরখণ্ড, কাঁকড়, বালি, কাদা প্রভৃতি ব্যবহৃত হয়, হিমবাহ গলতে আরম্ভ করলে সেগুলো হিমবাহের প্রবাহ পথের আশেপাশে ধীরে ধীরে সঞ্চিত হতে থাকে। এই অসংখ্যবদ্ধ মিশ্র পদার্থের সঞ্চয়কে পার্শ্ব গ্রাবরেখা বা মোরেন বলে। গ্রাবরেখাকে বিভিন্ন ভাগে ভাগ করা ভূমির গ্রাবরেখা বলা যায়। 1. গ্রাবরেখা হিমবাহের দুপাশে সঞ্চিত হলে তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। 2. হিমবাহ বাহিত পদার্থসমূহ সামনের দিকে সঞ্চিত হলে তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। 3. দুটি হিমবাহ দুই দিক থেকে এসে এক স্থানে মিলিত হলে উভয়ের মাঝখানে বাহিত পদার্থ জমা হয়ে যে সরু গ্রাবরেখা তৈরি হয় তাকে মধ্য গ্রাবরেখা বলে। 4. হিমবাহের নিচে অর্থাৎ ভূমিতে ক্ষয়জাত বা বাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে গ্রাবরেখা তৈরি করে তাকে ভূমি গ্রাবরেখা বলে। উত্তর পশ্চিম ইউরোপ, পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেনের দক্ষিণাংশে এবং কানাডায় যথেষ্ট সংখ্যক গ্রাবরেখা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো 7.2 ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা যায়? এই বাগিচা ফসল অনুকূল প্রকৃতির পরিবেশের বর্ণনা। ভারতের কফি উৎপাদনের অধিকাংশ দক্ষিণ ভারতের নীলগিরি পর্বত অঞ্চলে কেন্দ্রীভূত হয়। ভারতের কর্ণাটক প্রথম, কেরল দ্বিতীয় ও তামিলনাড়ু তৃতীয়, এই তিনটি রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়। এছাড়াও অন্ধ্রপ্রদেশ চতুর্থ, এর বিশাখাপত্তনমের আরাকু ভ্যালি উপত্যকায় কফি উৎপাদিত হয়। কর্ণাটক রাজ্যে দেশের মোট কফি উৎপাদনের 3/4 উৎপাদিত হয়। কফি বাগিচা ফসল চাষের অনুকূল প্রকৃতির পরিবেশ। ক নম্বর জলবায়ু। কফি চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী। উষ্ণতা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের পক্ষে আদর্শ। উঁচু জমিতে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও নিচু জমিতে 20 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের জন্য আদর্শ। 2. বৃষ্টিপাত 150 থেকে 250 সেমি বৃষ্টিপাত কফি চাষের জন্য প্রয়োজন। গাছের ফল ধরার জন্য নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন। 3. আর্দ্রতা ও কুয়াশা কফি চাষের বৃদ্ধিতে সাহায্য করে, এই জন্য সামুদ্রিক আর্দ্রতায় দক্ষিণ ভারতের কফি চাষ ভালো হয়। 4. সূর্যকিরণ কফি পাকার জন্য এবং সংগ্রহ করার সময় প্রখর সূর্যকিরণ, রোদযুক্ত রৌদ্রোজ্জ্বলতা আবহাওয়ার প্রয়োজন। 5. তুষারপাত ও ঝড় ও তুষারপাত কফি গাছের ক্ষতি করে, তাই ঝড় ও তুষারপাত মুক্ত আবহাওয়া প্রয়োজন। খ নম্বর দেখো পয়েন্ট। মৃত্তিকা মৃদু অম্লধর্মী হিউমাস সমৃদ্ধ লৌহ পটাশ যুক্ত উর্বর লাল দোআঁশ মৃত্তিকা কফি চাষের জন্য আদর্শ। গ নম্বর জমির প্রকৃতি। গাছের গোড়ায় জল দাঁড়ালে কফির ক্ষতি হয়, তাই পাহাড়ি ঢালু জমি কফি চাষের জন্য উপযোগী। দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে এই জন্য কফি চাষ ভালো হয়। ঘ নম্বর অ্যান্সার ছায়া প্রদানকারী বৃক্ষ। প্রত্যক্ষ সূর্যকিরণ কফি গাছের পক্ষে ক্ষতিকারক, তাই কফি বাগানগুলিতে কলা, ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো 7.3 ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। ভারতের জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি নিচে আলোচনা করা হলো। 1. অপরিকল্পিত নগরায়ন। শহরগুলি কেমন অপরিকল্পিতভাবে বিস্তৃত হয়েছে তেমনি জনসংখ্যা বেড়েছে। অপরিকল্পিতভাবে এটি নগরায়নের মূল সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করছে এবং শহরের পরিবেশ নষ্ট করছে। শহর ক্রমশ বাড়তে থাকার কারণেই শহরতলির কৃষিজমি ধ্বংস হয়েছে। 2. নিষ্কাশি সমস্যা। ভারতে এমন কোনো শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে জল নিকাশের সমস্যা নেই। অপরিকল্পিতভাবে শহর গড়ে ওঠার মূল কারণ। বর্ষাকালে সমস্যা আরও প্রকট হয়। বর্ষা ঋতুতে অতিরিক্ত বৃষ্টিতে মুম্বাই, কলকাতা ও দিল্লি ইত্যাদি শহরের দুর্ভোগ চরম আকারে নেয়। বর্ষার জল জমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। 3. মানুষের শহরমুখী প্রবণতা। ভারতীয় গ্রামের অর্থনীতির ভিত দুর্বল বলেই ভালো কাজের সুযোগের আশায় মানুষ গ্রাম থেকে শহরে আসছে। এটি হলো প্রব্রজনের বিকর্ষণজনিত কারণ। এই গ্রাম থেকে মানুষ ছোট শহর থেকে বড় শহরে আসে, এতে শহরে জনসংখ্যার মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। এই মানুষের বেশিরভাগটা অদক্ষ বলে শহরে বেকারত্বের সৃষ্টি হয়। 4. বিদ্যুৎ শক্তি। অতিরিক্ত জনসংখ্যার কারণ এই শহরে প্রায়শই বিদ্যুতের ঘাটতি দেখা যায়, যার ফলে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হয়। কেননা
বর্তমান প্রজন্মের বিদ্যুৎ শক্তি হলো এমন একটি শক্তি যা নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্যতম একটি। 5 নম্বর, বসতির সমস্যা। অধিক জনসংখ্যার কারণে শহরে বসবাসের সমস্যা খুব বেশি। স্বল্প পরিসরে বাড়ি বা ছোট ছোট ঘরে ঠাসাঠাসিভাবে অনেক মানুষকে একসঙ্গে থাকতে হয়। কাজের সুযোগ সেখানে কম, বিশেষ করে বস্তি অঞ্চলে সেখানে সেই সমস্যা খুব বেশি। 6 নম্বর পয়েন্ট, শিক্ষা। শহরের অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে সকলের জন্য প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা সম্ভব হয় না সাধারণভাবে, তাই শহরেও নিরক্ষর মানুষের সংখ্যাও কম নয়। 7 নম্বর পয়েন্ট, বস্তি সমস্যা। বড় শহরগুলি বস্তির সমস্যা গভীর। দেখা গেছে বড় শহরগুলির প্রায় 20 থেকে 30% মানুষ বস্তিবাসী। স্বল্প পরিসরে জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ, পানীয় জলের সমস্যা, পয়ঃপ্রণালীর সমস্যা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বস্তিগুলোর নিত্যদিনের সমস্যা। 8 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য। এমনিতেই বস্তি অঞ্চলগুলির পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। অন্যদিকে কলকারখানার ও অতিরিক্ত যানবাহনের কারণে শহরে দূষণের মাত্রা অনেক বেশি। ফলে শহরবাসী, বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি দেখা দেয়। 9 নম্বর পয়েন্ট, পরিবহন। প্রায় সব শহরেই যাতায়াত একটি বড় সমস্যা। শহরগুলি আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম। ফুটপাতের অভাব, সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি অনেক ধীর। 10 নম্বর পয়েন্ট, শহর অঞ্চলে বিকাশের বাধা। প্রয়োজনের অতিরিক্ত জনসংখ্যা থাকায় শহর অঞ্চলগুলিতে সাধারণত বিকাশের গতি সাধারণত খুব কম হয়। আশা করি তোমাদের সবার হেল্প হবে, আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি